আসসালামু আলাইকুম। যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে ধন্যবাদ। তো আমরা পড়তেছিলাম পদের শ্রেণীবিভাগ। আজকে পড়ব জ্যাত্যর্থ। জ্যাত্যর্থ অনুসারে পদগুলো দুই ভাগে বিভক্ত। জ্যাত্যর্থ অনুসারে পদগুলো দুই ভাগে বিভক্ত। তার পূর্বে আমি বলে নেই যে জ্যাত্যর্থ কথাটি তিনটি অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমত, জ্যাত্যর্থ মানে গুণ বা বৈশিষ্ট্য। যে গুণ বা বৈশিষ্ট্য কোনো পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ বা বৈশিষ্ট্য। কোনো পদের সাধারণ ও আবশ্যিক যে গুণগুলো তাকে বলা হয় ওই পদের জ্যাত্যর্থ। এখন জ্যাত্যর্থের তিনটি অর্থ আছে। একটিকে বলা হয় জ্যাত্যর্থের ব্যক্তিগত অর্থ। ব্যক্তিগত অর্থ বলতে একজন ব্যক্তি কোনো কিছু সম্পর্কে, সেটা ব্যক্তি, বস্তু, স্থান, কাল সম্পর্কে যে গুণের বিবরণ দিবে তা হলো ওই ব্যক্তির কাছে, ওইটা হলো ওই পদের ব্যক্তিগত জ্যাত্যর্থ। মানে ব্যক্তিগত জ্যাত্যর্থ ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হতে পারে, যে কারণে এই জ্যাত্যর্থগুলো যেহেতু ব্যক্তিগত, সেহেতু একজনের সাথে আরেকজনের এই গুণের ক্ষেত্রে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। একজন যে ধরনের জ্যাত্যর্থের উপলব্ধি করবেন আর অন্য ব্যক্তি সেই ধরনের জ্যাত্যর্থের উপলব্ধি নাও করতে পারেন। এই জন্য যুক্তিবিদ্যায় এই ব্যক্তিগত জ্যাত্যর্থকে যৌক্তিক জ্যাত্যর্থ বলে অভিহিত করা হয় না। আরেক ধরনের জ্যাত্যর্থ আছে, যা হলো বস্তুগত জ্যাত্যর্থ। অর্থাৎ বস্তুতে যে ধরনের জ্যাত্যর্থ রয়েছে, যে জ্যাত্যর্থগুলো অপরিবর্তনীয় তাকে বলা হয় বস্তুগত জ্যাত্যর্থ। আর বস্তুর মধ্যে যে জ্যাত্যর্থগুলো আছে সেগুলো আমি জানতেও পারি, আমি নাও জানতে পারি। এই জ্যাত্যর্থগুলো বস্তুর মধ্যে যা আছে তাই, সেগুলোকে বলা হয় বস্তুগত। আরেক ধরনের জ্যাত্যর্থের আরেকটা অর্থ হলো যৌক্তিক জ্যাত্যর্থ। যে জ্যাত্যর্থগুলো আমি জানলেও বস্তুর মধ্যে যেভাবে আছে, আমি না জানলেও বস্তুর মধ্যে সেভাবে আছে, এই জ্যাত্যর্থগুলোকে যৌক্তিক জ্যাত্যর্থ বলা হয়। এই জন্য যে এই জ্যাত্যর্থগুলোই যুক্তিবিদ্যায় গ্রহণীয়, আর অন্য জ্যাত্যর্থগুলো যুক্তিবিদ্যায় গ্রহণযোগ্য নয়। তাহলে জ্যাত্যর্থের এই হলো তিনটি অর্থ। তাহলে যৌক্তিক যে জ্যাত্যর্থ, এটাই যুক্তিবিদ্যায় গ্রহণযোগ্য এবং এটাকেই যৌক্তিক জ্যাত্যর্থ বলে অভিহিত করা হয়। এটাকেই বলা হয় জ্যাত্যর্থক পদ। তাহলে জ্যাত্যর্থক অনুসারে পদগুলো দুই ভাগে বিভক্ত। জ্যাত্যর্থ অনুসারে পদগুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। জ্যাত্যর্থক, অজ্যাত্যর্থক। জ্যাত্যর্থক পদ বলতে বোঝায় যে পদগুলোর ব্যক্তর্থ জ্যাত্যর্থ উভয়ই আছে। অর্থাৎ ব্যক্তর্থ হলো কোনো বস্তু, ব্যক্তি, বস্তু, স্থানের পরিমাণ বা সংখ্যা বোঝায়। তাহলে এগুলো হলো তার বিস্তৃতি, এগুলোকে বলা হয় ওই পদের ব্যক্তর্থ। এখন এই যে পদের ব্যক্তর্থ এবং তার যে সাধারণ আবশ্যিক গুণাবলী উভয়ই রয়েছে তাকে বলা হয় জ্যাত্যর্থক পদ। যেমন মানুষ পদ, এটি একটি জ্যাত্যর্থক পদ। কারণ মানুষ বলতে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত মানুষকে বুঝি, এটা হলো জ্যাত্যর্থক পদ। আবার সাদা, এই পদের যেমন সকল সাদা জিনিস, সাদাকে বোঝায়। আবার সাদা গুণ হলো তার সাদাত্ব, হলো এটা হলো তার জ্যাত্যর্থ। তাহলে এ হলো জ্যাত্যর্থক পদ। আর অজ্যাত্যর্থক পদ যে পদের ব্যক্তর্থ আছে কিন্তু জ্যাত্যর্থ নাই, অথবা ব্যক্তর্থ আছে জ্যাত্যর্থ নাই, অথবা জ্যাত্যর্থ আছে কিন্তু ব্যক্তর্থ নাই, তাহলে সেই পদগুলোকে বলা হয় অজ্যাত্যর্থক পদ। একই সঙ্গে যার বিস্তৃতি এবং গুণ উভয়ই নাই, অর্থাৎ বিস্তৃতি থাকবে
তার গুণ নাই, অথবা গুণ আছে তার বিস্তৃতি নাই, তাকে বলা হয় অজাত্যর্থক পদ। যেমন রহিম, এই পদটিকে বলা হয় অজাত্যর্থক পদ। কেননা এটা একটা অর্থহীন চিহ্ন মাত্র, কেননা এর কোনো অর্থ নাই। কারণ রহিম নামে একজন মানুষকেও নামকরণ করা যেতে পারে, রহিম নামে একটি স্থানেরও নামকরণ হতে পারে, রহিমনগর, রহিম মিয়া। তাহলে এটার নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা নামবাচক পদ। তাহলে এটার কোনো সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য বা গুণ নাই, এই জন্য একে বলা হয় অজাত্যর্থক পদ। তাহলে যে পদের ব্যক্তার্থ আছে জ্যাত্যর্থ নাই, কিন্তু জ্যাত্যর্থ আছে আবার ব্যক্তার্থ নাই, এই পদগুলোকে বলা হয় অজাত্যর্থক পদ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে স্বকীয় নামবাচক পদগুলো কি জ্যাত্যর্থক? স্বকীয় নামবাচক পদগুলো জ্যাত্যর্থ আছে কি না? তাহলে এই প্রশ্নের উত্তরে যুক্তিবিদদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়েছে এবং ভিন্নমুখী আলোচনা হয়েছে। জন স্টুয়ার্ট মিল বলেন যে স্বকীয় নামবাচক পদগুলো অজাত্যর্থক। কেননা নামবাচক পদগুলো নামের কোনো অর্থ নাই। যেমন নামের যদি অর্থ থাকতো, তাহলে নজরুল নামে অনেক লোক আমাদের দেশে রয়েছে, কিন্তু কাজী নজরুল ইসলাম নামে একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তির মধ্যে যে গুণের লক্ষণ দেখা যায়, যে গুণগুলো পরিলক্ষিত হয় বা বিশ্লেষণ করলে নজরুলকে যে গুণ পাওয়া যায়, অন্যান্য নজরুলের মধ্যে সেই গুণ দেখা যায় না। তাহলে নজরুল এই নামের মধ্যে নামের কোনো অর্থ নাই, এটাকে বলা। এই জন্য জন স্টুয়ার্ট মিল বলেন যে জ্যাত্যর্থ স্বকীয় নামবাচক পদগুলো অজ্যাত্যর্থক। তাহলে স্বকীয় নামবাচক পদগুলো অজ্যাত্যর্থক, এই কথাটি যুক্তিবিজ্ঞানী জেবন্স অস্বীকার করেন। যুক্তিবিজ্ঞানী জেবন্স কথাটিকে অস্বীকার করে বলেন যে স্বকীয় নামবাচক পদগুলো জ্যাত্যর্থ রয়েছে, তার ব্যক্তার্থও রয়েছে, তার জ্যাত্যর্থও রয়েছে। তিনি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছেন, যেমন ইংল্যান্ড নামটি দ্বারা আমরা একটা স্থানকে বুঝি, তাহলে এটি হলো তার ব্যক্তার্থ। এবং ইংল্যান্ড নামটি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই তার কতগুলো গুণ বা বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাড়া দেয়। তাহলে এই যে ইংল্যান্ড নামটি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই তার কতগুলো বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাড়া দেয়, বা আমরা কতগুলো বৈশিষ্ট্যকে বুঝি যে ইংল্যান্ড এরকম একটি জায়গার নাম, একটা উন্নত জায়গা, এটা পশ্চিমা বিশ্বের একটি দেশ। তাহলে এগুলো যদি ইংল্যান্ডের বৈশিষ্ট্য ধরে নেই, তাহলে এগুলো হলো তার জ্যাত্যর্থ। কিন্তু ডক্টর পি.কে. রায় তিনি বলেন যে স্বকীয় নামবাচক পদগুলো প্রথমত অজ্যাত্যর্থকই থাকে, কিন্তু যখন আমরা এই স্বকীয় নামবাচক পদগুলো ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে আমাদের কাছে জ্যাত্যর্থক হয়ে ওঠে। তাহলে যেমন একজন মেয়ের নাম সুশ্রী, তাহলে প্রথমত সে নামটির দ্বারা ছোট্ট মেয়েটি তার সেরকম কোনো গুণের আবির্ভাব দেখা যায় না, কিন্তু যখন তার সাথে পরিচিত হতে থাকি, তখন আস্তে আস্তে তার মধ্যে এই সুশ্রীর নামটির যে গুণ, সেই গুণগুলির সাথেও আমরা পরিচিত হতে থাকি। এইভাবে ডক্টর পি.কে. রায় স্বকীয় নামবাচক পদগুলোকে জ্যাত্যর্থক বলে অভিহিত করার চেষ্টা করেছেন, যে প্রথমত অজ্যাত্যর্থকই থাকে, কিন্তু পরবর্তীতে জ্যাত্যর্থক হয়ে ওঠে। কিন্তু সর্বোপরি আমরা বলতে পারি যে স্বকীয় নামবাচক পদগুলোর যুক্তিবিজ্ঞানীগণ যেভাবে কেউ বলেছেন অজ্যাত্যর্থক, কেউ বলেছেন জ্যাত্যর্থক, কেউ বলেছেন যে প্রথমত অজ্যাত্যর্থক থাকে, আবার শেষে গিয়ে সেগুলো জ্যাত্যর্থক হয়, কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে পি.কে. রায়ের মত এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য যে একটি পদ যৌক্তিকভাবে যদি জ্যাত্যর্থক হতে হয়, তাহলে তাকে অবশ্যই, আমি জানি আর না জানি, তাহলে তার ব্যক্তার্থও থাকতে হবে, জ্যাত্যর্থও থাকতে হবে। কিন্তু পি.কে. রায়ের মত অনুসারে তিনি বললেন যে প্রথমত পদটি অজ্যাত্যর্থক থাকে, কিন্তু যখন তাকে আমরা জানতে শুরু করি, তখন পদটি জ্যাত্যর্থক হয়ে ওঠে। তাহলে কি জ্যাত্যর্থ কথাটি অর্থ পরিবর্তিত হয়ে যায় না? তাহলে অর্থ পরিবর্তিত হয়ে যায়। তাহলে বৈশিষ্ট্য কি পরিবর্তনশীল? তাহলে বৈশিষ্ট্য
প্রথমে থাকে না, পরবর্তীতে আবির্ভূত হয়, তাহলে এটা কি পরিবর্তনশীল? পরিবর্তনশীল নয়। তাহলে বোঝা যাচ্ছে যে ডক্টর পি.কে. রায়ের মত গ্রহণযোগ্য নয়। জেবন্স বলেন যে অজাত্যর্থক পদগুলো জাত্যর্থক, কিন্তু তার মতটিও আমরা গ্রহণ করতে পারি না। কেন গ্রহণ করতে পারি না? যে যদি আমরা একটি নাম ব্যবহার করি, সেই নামের যদি গুণ থাকে, তাহলে যেমন একজন সুন্দর মেয়ের নাম আমরা রাখলাম নূরজাহান, খুব সুন্দর নাম, তার গুণও রয়েছে, অথবা তার চেহারাও সুন্দর রয়েছে। তাহলে যদি এই সুন্দর গুণটি জন্যই আমরা তার নাম নূরজাহান রেখে থাকি, তাহলে এই কথা আমি সমালোচনা করেছেন বা সমালোচনা করে বলা যেতে পারে যে দুর্ঘটনাবশত যদি এই সুশ্রী বা সুন্দর মেয়েটি অগ্নিদগ্ধ হয়ে তার চেহারা যদি সুশ্রী যে চেহারাটা, সেই চেহারা নষ্ট হয়ে যদি বিশ্রী হয়ে যায়, তাহলে তাই বলে কি তার নাম সুশ্রী থাকবে না? তার নামটাও কিন্তু সুশ্রী থেকেই যাবে। তাহলে নামের কোনো গুণ নাই। কারণ হলো, একটি শহরের নাম যদি আপনি ইংল্যান্ড বলে অভিহিত করেছেন, যে ইংল্যান্ড নামটি এটির প্রথমত জাত্যর্থক, তারপরে এটিও জাত্যর্থক, তাহলে জাহাজ নামে একটি কুকুরের নামও জাহাজ রাখা যেতে পারে। যেমন টম, একটি শহরের নামও টম হতে পারে, একটি মানুষের নামও টম হতে পারে, একটি কুকুরের নামও টম হতে পারে। তাহলে এই যে কথাগুলো তাহলে একটি ব্যক্তির ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে একই শব্দ প্রযোজ্য হচ্ছে। তাহলে এর থেকে বোঝা যায় যে নামের কোনো অর্থ নাই, নামের কোনো জাত্যর্থ নাই। এই জন্য সর্বোপরি আমরা সিদ্ধান্তে এইভাবে আসতে পারি যে স্বকীয় নামবাচক পদগুলো মূলত অজাত্যর্থক, এগুলো জাত্যর্থক নয়। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি যে স্বকীয় নামবাচক পদগুলো জাত্যর্থক নয়, অজাত্যর্থক। আর পরবর্তীতে আমরা আসি যে যুক্তিবাক্যের পরবর্তী উপাদান, অনুমানের পরবর্তী উপাদান হলো যুক্তিবাক্য। তাহলে এই পদ দিয়ে অনুমান গঠিত হয়, পদ দিয়ে যুক্তিবাক্য গঠিত হয়, যুক্তিবাক্য দিয়ে অনুমান গঠিত হয়। আমরা বলেছি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। তাহলে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় যদি অনুমান হয়ে থাকে, তাহলে এই অনুমান গঠন করতে গেলে, অনুমান গঠিত হতে হলে অবশ্যই যুক্তিবাক্যের দরকার, কারণ যুক্তিবাক্য দিয়ে অনুমান গঠিত হয়। আর এই বাক্যগুলো গঠন করতে হলে বাক্যগুলো পদ দিয়ে গঠিত হতে হয়। তাহলে আমরা এতদিন পদ চিনলাম, পদের শ্রেণীবিভাগ চিনলাম, এখন আবার যুক্তিবাক্যকে জানবো। তাহলে পদ দিয়ে যুক্তিবাক্য গঠিত হয়। যুক্তিবাক্যের দুই দিক থেকে সংজ্ঞা হতে পারে, কারণ দুইটি পদ দিয়ে একটি বাক্য গঠিত হয়, এই দিক থেকেও পদের সংজ্ঞা হতে পারে। আবার অনুমানের অংশ হলো যুক্তিবাক্য, এদিক থেকেও যুক্তিবাক্যের সংজ্ঞা হতে পারে। তাহলে যুক্তিবাক্য এবং বাক্য এর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তাহলে যে উদ্দেশ্য এবং বিধেয়ের সমন্বয়ে যে যুক্তিবাক্য গঠিত হয়, সেটি অনুমানের অংশ। আর দুটি পদ দিয়ে একটি বাক্য গঠিত হয়, সেটি যুক্তিবাক্যের অংশ। তাহলে এখানে আমরা বলতে পারি যে যুক্তিবাক্য এবং বাক্য এর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ব্যাকরণে আমরা বাক্য বলি যে বাক্যগুলো 5 ভাগে বাক্যগুলো বিভক্ত। তাহলে এই বাক্যগুলোর সবগুলো বাক্যই কিন্তু যুক্তিবাক্য নয়, কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোই যুক্তিবাক্য বলে অভিহিত। কেননা বিবৃতিমূলক বাক্যগুলোই যুক্তিবাক্যের আকারে প্রকাশিত হতে পারে, অন্য বাক্যগুলো যুক্তিবাক্যের আকারে প্রকাশিত হতে পারে না। কিন্তু অন্য যে কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে হলে তাকে অবশ্যই যুক্তিবাক্যের আকারে রূপান্তরিত বা গঠিত হয়ে প্রকাশিত হতে হবে। তাহলেই কেবল ওই বাক্যকে আমরা যুক্তিবাক্য বলে অভিহিত করতে পারবো। তাহলে ব্যাকরণের বাক্যগুলোকে 5 ভাগে বিভক্ত করা হলেও বিবৃতিমূলক, আদেশমূলক, ইচ্ছাসূচক, অনুজ্ঞাসূচক, প্রশ্নসূচক এভাবে বিভক্ত করতে পারে। কিন্তু যুক্তিবাক্যের বাক্য হলো যে বাক্যের উদ্দেশ্য, বিধি এবং সংযোজক রয়েছে, অর্থাৎ এই আকারে গঠিত হবে, সেই বাক্যগুলোই কেবল যুক্তিবাক্য বলে অভিহিত হবে। সেই বাক্যগুলোকেই আমরা যুক্তিবাক্য বলে অভিহিত করতে পারবো।
যেমন সূর্য আলো দান করে, তাহলে সূর্য আলো দান করে এই কথাটিকে আমরা সূর্য আলো দান করে এটি একটি ঘোষণা, এটি একটি বিবৃতি। তাহলে এই বিবৃতিকে যদি আমরা যুক্তিবাক্যে রূপ দিতে চাই, তাহলে তাকে তার উদ্দেশ্য, সংযোজক, বিধিও এই আকারে গঠিত করতে হবে বা গঠন করতে হবে। তাহলে এই আকারে রূপান্তরিত করতে হবে। তাহলে এই আকারে রূপান্তরিত করতে হলে তাকে সূর্য হয় এমন জ্যোতিষ্ক যা আলো দান করে। তাহলে এইভাবে তার উদ্দেশ্য, সংযোজক এবং বিধিও এই আকারে গঠন করতে হবে। কিন্তু যে কোনো বাক্য বা ব্যাকরণের বাক্যগুলো যুক্তিবাক্যের আকারে নাও থাকতে পারে। কাজেই ব্যাকরণের বাক্যগুলোকে কোনো বাক্যকে যদি যুক্তিবাক্যে রূপ দিতে হয়, সেই বাক্যকে অবশ্যই যৌক্তিক আকারে রূপান্তরিত হতে হবে বা গঠিত হতে হবে। তাহলেই কেবল ওই বাক্যকে আমরা যুক্তিবাক্য বলে অভিহিত করতে পারবো। তাহলে ব্যাকরণের বাক্যের সাথে যুক্তিবাক্যের অনেক পার্থক্য রয়েছে, কারণ সব যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্যই যুক্তিবাক্য নয়। কেননা বিবৃতিমূলক বাক্য ছাড়াও ব্যাকরণে আরও অনেক ধরনের বাক্য রয়েছে, যেমন দুধ সাদা, লবণ তিক্ত, এই বাক্যগুলো বাক্য, কিন্তু এই বাক্যগুলো যুক্তিবাক্য নয়। এই বাক্যগুলো বিবৃতিমূলক বাক্য বটে, কিন্তু এই বাক্যগুলো যুক্তিবাক্য নয়। কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে হলে তাকে স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক যে সম্পর্ক স্থাপন করুক না কেন, সেই সম্পর্কটা হতে হবে যৌক্তিক আকারে সংযোজকের মাধ্যমে। যদি সেটি স্বীকৃতিমূলক হয়, তাহলে হাসূচক চিহ্ন দিয়ে দুধ হয় সাদা, লবণ হয় তিক্ত, দুধ নয় কঠিন, মানুষ রহিম হয় সৎ, করিম নয় সাহসী। তাহলে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর মধ্যে এই বাক্যগুলোকে যুক্তিবাক্যে গঠিত করা হয়েছে, তার একটি উদ্দেশ্য রয়েছে, তার একটি সংযোজক রয়েছে, যে সংযোজক দিয়ে বাক্যটিকে রহিম হয় সৎ, রহিমের সঙ্গে সৎ এই পদ দুটির সংযোজন করা হয়েছে। আবার দুধ নয় কঠিন, এখানে নয় দ্বারা দুধের সাথে কঠিনের একটি সম্পর্ক অস্বীকার করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে যুক্তিবাক্যের সংজ্ঞা হলো যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে যখন কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হবে, তাকে বলা হবে যুক্তিবাক্য। তাহলে ব্যাকরণ এবার বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্যাকরণের বাক্যের বিস্তৃতি অনেক বেশি, কিন্তু যুক্তিবাক্যের বিস্তৃতি অনেক কম। ব্যাকরণের বাক্যগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে, কিন্তু যুক্তিবাক্যের বাক্যগুলো কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকে আমরা যুক্তিবাক্য বলে অভিহিত করতে পারি। তাহলে ব্যাকরণের বাক্যগুলো অনুমানের অংশ, কিন্তু যুক্তিবাক্যের বাক্যগুলো, ব্যাকরণের বাক্যগুলো অনুমানের অংশ নয়, কিন্তু যুক্তিবাক্যগুলো অনুমানের অংশ। এই দিক থেকে ব্যাকরণের বাক্য এবং যুক্তিবাক্যের বাক্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে আজকের মতো এখানেই যুক্তিবিদ্যার ক্লাসের ছাত্রদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আগামী দিন এই বাক্যের কিছু অংশ বাকি রইল এবং বাক্য অবধারণার মধ্যে ধারণার মধ্যে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।